হ্যালো বন্ধুরা, আমি শাফরিন জাহান। আমি বাংলাদেশের আর 10টা সাধারণ মেয়ের মতোই একজন মেয়ে। আমার জীবনটা বেশ সাদামাটাভাবেই কাটছিল। কলেজ, পড়াশোনা আর পরিবার, এই নিয়েই ছিল আমার জগৎ। আমি একটু অন্তর্মুখী স্বভাবের, তাই বোরকা পরেই সবসময় কলেজে যেতাম। এতে একদিকে যেমন পর্দার বিধান পালন হতো, তেমনি অন্যদিকে মানুষের অপ্রয়োজনীয় মনোযোগ থেকেও নিজেকে বাঁচানো যেত। আমার কাছে আমার ভেতরের আমিটাই ছিল আসল, বাইরের চাকচিক্য বা রূপের কোনো গুরুত্ব ছিল না। প্রতিদিনের মতো সেদিনও আমি সকালে কলেজে যাচ্ছিলাম, মনে মনে ক্লাসের পড়াগুলো নিয়ে ভাবছিলাম। কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই হঠাৎ একজন অপরিচিত ছেলে আমার পথ আগলে দাঁড়াল। আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম এবং দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু ছেলেটি আবার আমার সামনে এসে দাঁড়াল এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল, আসসালামু আলাইকুম। আমি অবাক হয়ে তাকালাম। ছেলেটির চোখে মুখে কোনো দুষ্টুমি বা খারাপ উদ্দেশ্য দেখতে পেলাম না, বরং এক ধরনের সরলতা আর দৃঢ়তা ছিল। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, আমার নাম জারিফ। আমি আপনাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। কথাটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। একজন অচেনা মানুষ, যে কখনো আমার মুখ পর্যন্ত দেখেনি, সে আমাকে ভালোবাসার কথা বলছে। আমার মনে হলো হয়তো কেউ আমার সাথে মজা করছে। আমি নিজেকে সামলে নিয়ে কিছুটা কঠোর স্বরেই বললাম, ফাজলামির একটা সীমা থাকা উচিত। রাস্তা ছাড়ুন। আমার ধারণা ছিল, এইটুকু বললেই ছেলেটা লজ্জা পেয়ে চলে যাবে। কিন্তু সে এতটুকুও না দমে আগের মতোই শান্তভাবে দাঁড়িয়ে রইল। জারিফ আমার কথায় মোটেও বিচলিত হল না। বরং সে আরও আত্মবিশ্বাসের সাথে বলল, আমি সত্যি বলছি, কোনো ফাজলামি করছি না। আমি আপনাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি। আপনার হাঁটাচলা, আপনার নীরবতা, আপনার ব্যক্তিত্ব, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। বিশ্বাস করুন, আমি আপনার মায়ে পড়ে গিয়েছি। তার কথাগুলো আমার কানে অবিশ্বাস্য লাগছিল। মুখ না দেখেও কি কাউকে ভালোবাসা যায়? আমার বিশ্বাস হচ্ছিল না। আমি তার দিকে না তাকিয়েই বললাম, রাস্তা ছাড়ুন, আমার ক্লাস আছে। আমার কথা শুনে জারিফ সাথে সাথে একপাশে সরে দাঁড়াল। আমি দ্রুত পায়ে সেখান থেকে চলে যেতে শুরু করলাম। পেছন থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো, আপনাকে কিন্তু আমি সত্যিই ভালোবাসি। তার এই শেষ কথাটা আমার মনের মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। ক্লাসে গিয়েও আমি পড়ায় মন বসাতে পারছিলাম না। বারবার জারিফের সেই শান্ত, আত্মবিশ্বাসী মুখটা আর তার বলা কথাগুলো আমার কানে বাজছিল। কে এই ছেলে? কেন সে এমন করছে? হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এরপর থেকে এটাই যেন একটা নিয়ম হয়ে দাঁড়াল। আমি প্রতিদিন কলেজে যেতাম আর জারিফ ঠিক কলেজের গেটে আমার জন্য অপেক্ষা করত। সে প্রতিদিন একইভাবে ভালোবাসার কথা বলত, আর আমি তাকে উপেক্ষা করে চলে যেতাম। আমি তার সাথে কোনো কথা বলতাম না, এমনকি তার দিকে ফিরেও তাকাতাম না। কিন্তু মনে মনে আমি তার এই নাছোড়বান্দা মনোভাব দেখে অবাক হতাম। প্রায় 1 মাস এভাবেই কেটে গেল। ছেলেটির মধ্যে কোনো ক্লান্তি বা হতাশার ছাপ ছিল না। তার এই একনিষ্ঠ অপেক্ষা আমার কঠিন মনকেও ধীরে ধীরে নরম করে তুলছিল। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একদিকে আমার বিরক্তি, অন্যদিকে তার প্রতি এক ধরনের মায়া কাজ করতে শুরু করেছিল। আমি ভাবতাম, এই ছেলেটা কি আসলেই পাগল? নাকি ভালোবাসার নামে কোনো নতুন ধরনের নাটক করছে? আমার মন বলছিল তাকে এড়িয়ে চলতে, কিন্তু আমার কৌতূহল দিন দিন বেড়েই চলেছিল। আমি সিদ্ধান্ত নিলাম, এর একটা শেষ করতেই হবে। পরের দিন তার সাথে সরাসরি কথা বলে এই অধ্যায়ের সমাপ্তি ঘটাব। এই 1 মাস ধরে তার নিরস ভালোবাসা প্রকাশের ধরন আমার মধ্যে এক ধরনের পরিবর্তন এনেছিল। আমি তাকে চিনতাম না, জানতাম না, কিন্তু তার উপস্থিতি আমার দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছিল। আমি চাইলেও তাকে উপেক্ষা করতে পারছিলাম না। আমার নিজের অজান্তেই আমি তার জন্য অপেক্ষা করতে শুরু করেছিলাম। মনের এই দোলাচল নিয়েই আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিতে লাগলাম, একটি চূড়ান্ত বোঝাপড়ার জন্য। পরের দিন কলেজে যাওয়ার সময় আমার বুকের ভেতরটা একটু অন্যরকমভাবে কাঁপছিল। আমি জানতাম, আজ জারিফের সাথে আমাকে কথা বলতে হবে। প্রতিদিনের মতো আজও সে গেটের পাশে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে ছিল সেই চিরচেনা প্রতীক্ষা। আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমাকে তার সামনে দাঁড়াতে দেখে সে কিছুটা অবাক হল, কিন্তু তার মুখে ফুটে উঠল একরাশ আনন্দ। সে কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আপনি কি পাগল? আপনার সমস্যাটা কি? প্রতিদিন আমার পথ আটকে এভাবে প্রপোজ করেন, লজ্জা করে না? আমার ঝাঝালো কথায় জারিফ একটুও দমে গেল না।
সে শান্ত গলা উত্তর দিল, ভালোবাসার কথা বলতে লজ্জা কিসের? আমি তো কোনো অন্যায় করছি না। আমি তার এই শান্ত ভাব দেখে আরও রেগে গেলাম। আমি বললাম, আপনি আমাকে চেনেন? আপনি কি কখনো আমার মুখ দেখেছেন? দেখেননি তো। আমি দেখতে অনেক কালো, কুৎসিত। আমার মুখে হয়তো কোনো দাগ আছে। না দেখে না চিনে কিভাবে ভালোবাসার কথা বলেন? যান, অন্য কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে ভালোবাসুন। আমাকে মুক্তি দিন। আমার ধারণা ছিল এই কথাগুলো শুনলে হয়তো তার মোহ কেটে যাবে। কিন্তু আমার কথা শুনে জারিফের মুখের ভাব এতটুকুও পরিবর্তন হল না। বরং সে এক চিলতে হেসে বলল, ভালোবাসার জন্য মুখ দেখতে হয়, এ কথা আপনাকে কে বলেছে? আমি আপনার মুখ দেখে ভালোবাসিনি। আমি আপনার অস্তিত্বকে ভালোবেসেছি, আপনার ব্যক্তিত্বকে ভালোবেসেছি। আপনি কালো না ফর্সা, সুন্দর না কুৎসিত, তাতে আমার কিছু যায় আসে না। আপনি যেমনই হন না কেন, আপনাকেই আমার চাই। তার এই উত্তর আমার সব প্রস্তুতিকে নস্যাৎ করে দিল। আমি তার চোখের দিকে তাকালাম, সেখানে কোনো ছলনা ছিল না, ছিল কেবল গভীর বিশ্বাস আর আন্তরিকতা। আমি আর কোনো কথা খুঁজে পেলাম না। আমার সব রাগ, সব বিরক্তি যেন তার এই একটা উত্তরেই ধুয়ে মুছে গেল। আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এই প্রথম আমি তার চোখে চোখ রেখেছিলাম। সেই চোখে আমি যা দেখেছিলাম তা উপেক্ষা করার শক্তি আমার ছিল না। সেখানে ছিল অসীম মায়া আর ভালোবাসা। আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে প্রায় ছুটে পালিয়ে এলাম। পুরোটা পথ আমার কানে কেবল তার কথাগুলোই বাজতে থাকল, আপনি যেমনই হন না কেন, আপনাকেই আমার চাই। সেদিন বাসায় ফিরে আমি অনেকক্ষণ ধরে নিজের সাথে নিজে যুদ্ধ করলাম। জারিফের কথাগুলো আমার মনের গভীরে গেঁথে গিয়েছিল। এমন নিখাত ভালোবাসা কি সত্যিই সম্ভব? রূপ বা সৌন্দর্যকে ছাপিয়েও কি কাউকে এতটা ভালোবাসা যায়? আমার মন মানতে চাইছিল না, কিন্তু পরিস্থিতি তাই বলছিল। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে পরীক্ষা করব। আমি দেখব তার এই ভালোবাসা কতটা খাঁটি। যদি সে সত্যিই আমাকে ভালোবেসে থাকে, তাহলে আমার যে কোনো রূপকেই সে করবে। এই ভাবনা থেকেই আমার মাথায় এক নতুন পরিকল্পনা এলো। আমি ঠিক করলাম, আমি কিছুদিন কলেজে যাব না। তারপর আমি আমার পরিচয় গোপন করে অন্য রূপে তার সামনে যাব। আমি দেখব সে আমার অনুপস্থিতিতে কেমন থাকে এবং অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় কিনা। এই পরীক্ষাটা হয়তো একটু কঠিন হবে, কিন্তু জারিফের ভালোবাসার গভীরতা মাপার জন্য এর চেয়ে ভালো উপায় আমার মাথায় আসছিল না। আমি জানতে চাইছিলাম, তার এই ভালোবাসা কি কেবলই বোরকার আড়ালের এক রহস্যময়ের প্রতি আকর্ষণ, নাকি তার চেয়েও বেশি কিছু। পরের দিন থেকে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিলাম। আমার বুকের ভেতর এক অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি জানতাম না আমার এই পরীক্ষার ফলাফল কি হবে। জারিফ কি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে? নাকি অন্য সবার মতো সেও সৌন্দর্যের পূজারী প্রমাণিত হবে? আমি শুধু অপেক্ষা করতে লাগলাম, আমার পাতা ফাঁদে পা দেওয়ার জন্য জারিফ কতটা প্রস্তুত তা দেখার জন্য। আমার এই খেলাটা হয়তো একটু ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্য এইটুকু ঝুঁকি আমি নিতেই পারতাম। আমার এই পরিকল্পনার অংশ হিসেবে আমি আমার বাসার কাজের মেয়ে মারিয়াকে আমার বোরকাটা পরিয়ে কলেজে পাঠাবো বলে ঠিক করলাম, তবে সেটা আরও কিছুদিন পর। তার আগে আমি নিজে বোরকা ছাড়া সাধারণ পোশাকে কলেজে যাব এবং দেখব জারিফের প্রতিক্রিয়া কি হয়। আমি নিজেকে একজন নতুন, মডার্ন মেয়ে হিসেবে তার সামনে উপস্থাপন করব। এই নাটকের শেষ দৃশ্য কি হবে তা ভেবে আমার নিজেরই হাসি পাচ্ছিল। কিন্তু মনকে শক্ত করে আমি আমার নাটকের প্রথম অঙ্কের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। আমি কলেজে যাওয়া বন্ধ করার পর প্রায় এক সপ্তাহ কেটে গেল। এই কটা দিন আমার জন্য খুব কঠিন ছিল। একদিকে জারিফের জন্য এক ধরনের চিন্তা হচ্ছিল, অন্যদিকে আমার পরীক্ষার ফলাফল জানার জন্য তীব্র কৌতূহল কাজ করছিল। আমি আমার এক বান্ধবীকে দিয়ে কলেজের খবর নিচ্ছিলাম। সে জানাল, জারিফ প্রতিদিন কলেজের গেটে এসে আমার জন্য অপেক্ষা করে। তার চেহারা দিন দিন মলিন হয়ে যাচ্ছে, বন্ধুদের সাথেও সে আগের মতো কথা বলে না। এই খবরটা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল। আমার জন্য একটা মানুষ এতটা কষ্ট পাচ্ছে, এটা ভেবে খারাপ লাগছিল। অবশেষে আমি আমার পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলাম। আজ আমি বোরকা ছাড়া সুন্দর একটা সালোয়ার কামিজ পরে কলেজে গেলাম। আমার বান্ধবীরা আমাকে এই রূপে দেখে অবাক হয়ে গেল। আমি সবসময় বোরকা পরতাম বলে আমার আসল রূপ তাদের কাছেও অনেকটাই অজানা ছিল। কলেজে আমি ছিলাম একজন নতুন মুখ। আমি সোজা ক্যাম্পাসে গিয়ে জারিফ এবং তার বন্ধুদের আড্ডার কাছাকাছি একটা বেঞ্চে গিয়ে বসলাম।
আমি আর চোখে দেখলাম জারিফের বন্ধুরা আমাকে দেখে একে অপরের সাথে কি যেন বলাবলি করছে। জারিফের এক বন্ধু আরিফ তাকে কনুই দিয়ে খোঁচা মেরে বলল, দেখ জারিফ, কি সুন্দর একটা মেয়ে, মনে হচ্ছে নতুন ভর্তি হয়েছে। জারিফ সেদিকে না তাকিয়েই উদাস গলায় বলল, আমার এসব নিয়ে কোনো আগ্রহ নেই। তার বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু জারিফ একবারের জন্যও আমার দিকে ফিরে তাকাল না। তার চোখ দুটো যেন কলেজের গেটের দিকে স্থির হয়েছিল, সে হয়তো তখনও আমার, অর্থাৎ তার বোরকা পরা সাফরিনের জন্য অপেক্ষা করছিল। আমার পরিকল্পনা অনুযায়ী আমি নিজেই উঠে তাদের দিকে এগিয়ে গেলাম। আমি সরাসরি জারিফের সামনে গিয়ে দাঁড়ালাম এবং মিষ্টি করে হেসে বললাম, হাই, আমি সাফরিন। এই কলেজে নতুন ভর্তি হয়েছি। তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি? আমার কথা শুনে জারিফের বন্ধুরা সবাই বেশ উৎসাহিত হয়ে উঠল, কিন্তু জারিফ আমার দিকে একবার তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল। তার চোখে মুখে ছিল রাজ্যের বিরক্তি। সে কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, কি হলো? আমরা কি বন্ধু হতে পারি না? এবার জারিফ আমার দিকে সরাসরি তাকিয়ে ঠান্ডা গলায় বলল, না। আপনি এখান থেকে যান তো। বিরক্ত করবেন না। তার এই উত্তরে আমি যতটা না অবাক হলাম, তার চেয়ে বেশি খুশি হলাম। আমার চারপাশের সবাই, বিশেষ করে তার বন্ধুরা, একেবারে হতবাক হয়ে গিয়েছিল। ক্যাম্পাসের অন্যতম সুন্দরী একটি মেয়ে নিজে থেকে এসে কথা বলছে, আর জারিফ তাকে এভাবে ফিরিয়ে দিচ্ছে। এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। কিন্তু আমার ঠোঁটের কোণে ছিল এক চিলতে বিজয়ীর হাসি। আমার পরীক্ষার প্রথম ধাপে জারিফ খুব ভালোভাবে পাশ করেছে। সে আমার বাহ্যিক সৌন্দর্যের দিকে একবারও ফিরে তাকায়নি। তার মন এবং মস্তিষ্ক জুড়ে যে কেবল বোরকা পরা সাফরিনই আছে, এটা বুঝতে আমার আর বাকি রইল না। এই ঘটনাটা তার প্রতি আমার সম্মান আর ভালোবাসা দুটোই বাড়িয়ে দিল। কিন্তু আমার পরীক্ষা এখনও শেষ হয়নি। এটা তো ছিল কেবল শুরু। আমি দেখতে চেয়েছিলাম তার এই অবিচল মনোভাব কতদিন টিকে থাকে। আমি সিদ্ধান্ত নিলাম, পরের কিছুদিন এই নতুন সাফরিন সেজে আমি তার চারপাশে ঘুরঘুর করব। আমি দেখব আমার অবিরাম উপস্থিতি তার মনে কোনো পরিবর্তন আনতে পারে কিনা। আমি তার ধৈর্য এবং ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা নিতে চেয়েছিলাম। এই ভেবে আমি পরের দিনের জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করলাম। আমার মন বলছিল, আমি সঠিক পথে এগোচ্ছি। জারিফের ভালোবাসা যদি সত্যিই খাঁটি হয়, তবে সে আমার সব পরীক্ষায় পাশ করে দেখাবে। আর আমিও আমার জীবনের জন্য এমন একজন মানুষকেই তো চেয়েছিলাম, যার কাছে আমার রূপের চেয়ে আমার অস্তিত্বের মূল্য অনেক বেশি হবে। অনন্ত প্রতীক্ষার এই প্রহরগুলো যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠছিল। পরের দিন থেকে আমি আমার নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু করলাম। আমি নতুন সাফরিন হিসেবে কলেজে নিয়মিত যেতে লাগলাম। আমার উদ্দেশ্য ছিল একটাই, জারিফের মনোযোগ আকর্ষণ করা এবং তাকে তার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা। আমি খুব দ্রুতই কলেজের সবার কাছে পরিচিত হয়ে উঠলাম। আমার স্টাইল, আমার কথা বলার ভঙ্গি, সবকিছুই আমাকে ক্যাম্পাসের অন্যতম জনপ্রিয় ছাত্রীতে পরিণত করল। অনেক ছেলে আমার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এলো, কিন্তু আমার লক্ষ্য ছিল কেবল একজন, জারিফ। আমি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে জারিফের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। সে যেখানে বসত, আমি আমার বান্ধবীদের নিয়ে তার পাশের টেবিলে বসতাম। ক্লাসে তার কাছাকাছি বসার চেষ্টা করতাম। আমি নানাভাবে তার সাথে কথা বলার সুযোগ খুঁজতাম। কিন্তু জারিফ ছিল পাথরের মতো নির্বিকার। সে আমার অস্তিত্বকে যেন পুরোপুরি উপেক্ষা করে চলত। তার ভাবখানা এমন ছিল যে, আমি তার চারপাশে আছি কি নেই, তাতে তার কিছুই যায় আসে না। তার এই আচরণ আমাকে একদিকে যেমন কষ্ট দিত, তেমনি তার প্রতি আমার শ্রদ্ধাও বাড়িয়ে দিচ্ছিল। কলেজের প্রায় সব ছেলেই যেখানে আমার মনোযোগ পাওয়ার জন্য পাগল, সেখানে জারিফ ছিল একমাত্র ব্যতিক্রম। তার বন্ধুরা তাকে প্রায় বলত, দোস্ত, তুই একটা আস্ত পাগল। সাফরিনের মতো একটা মেয়ে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই কোনো এক বোরকাওয়ালির জন্য দেবদাস হয়ে বসে আছিস, যাকে তুই কখনো দেখিসনি। জারিফ এসব কথার উত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলত, কোনো জবাব দিত না। তার এই নীরবতাই ছিল আমার জন্য সবচেয়ে বড় উত্তর। প্রায় 1.5 মাস কেটে গেল এভাবে। এই সময়ের মধ্যে আমি জারিফকে দুর্বল করার কোনো সুযোগই ছাড়িনি। কিন্তু তার মনোযোগে সামান্যতম চির ধরাতেও আমি ব্যর্থ হয়েছি। সে আগের মতোই প্রতিদিন বিষণ্ণ মুখে কলেজের গেটের দিকে তাকিয়ে থাকত, তার সেই না দেখা ভালোবাসার জন্য অপেক্ষা করত। তার এই অবস্থা দেখে আমার নিজেরই খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো, এই নিষ্ঠুর পরীক্ষা বন্ধ করে দেই, গিয়ে তাকে সব সত্যি কথা বলে দেই। কিন্তু পরক্ষণেই আমার মন আবার শক্ত হয়ে যেত।
আমি শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলাম। একদিন আমি ক্যাম্পাসে বসে আছি, হঠাৎ দেখি জারিফ একা একা গাছের নিচে বসে আছে। তার মুখটা খুব বিষণ্ণ দেখাচ্ছিল। দেখেই বোঝা যাচ্ছিল সে তার সাফরিনকে কতটা মিস করছে। আমি তার কাছে গিয়ে বসলাম। সে আমাকে দেখে উঠে চলে যেতে চাইল। আমি তার হাত ধরে ফেললাম এবং বললাম, প্লিজ একটু বসো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। সে অনিচ্ছা সত্ত্বেও বসে পড়ল। আমি নরম গলায় বললাম, জারিফ, তুমি কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছ? যে মানুষটা তোমার জন্য ভাবে না, তার জন্য কেন এতটা অপেক্ষা করছ? হয়তো সে আর কখনো আসবেই না। তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো। আমি তোমাকে সত্যি পছন্দ করি। আমার কথাগুলো শুনে জারিফ আমার হাতটা ছাড়িয়ে নিল। সে আমার দিকে স্থির চোখে তাকিয়ে বলল, আপনি হয়তো খুব সুন্দর, কিন্তু আমার ভালোবাসা বিক্রির জন্য নয়। আমার মন, আমার ভালোবাসা সবকিছুই শুধু একজনের জন্য। সে আসুক বা না আসুক, আমি তার জন্যই অপেক্ষা করব। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। এই কথাগুলো বলে জারিফ উঠে দাঁড়াল এবং হনহন করে সেখান থেকে চলে গেল। আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ দুটো জলে ভরে উঠল। তবে এই জল কষ্টের ছিল না, ছিল আনন্দের। আমার জারিফ আমার পরীক্ষায় শুধু পাশ করেনি, সে সর্বোচ্চ নম্বর নিয়ে পাশ করেছে। সে প্রমাণ করে দিয়েছে তার ভালোবাসা কতটা গভীর এবং নিঃস্বার্থ। সে আমার রূপকে নয়, আমার আত্মাকে ভালোবেসেছে। এখন সময় এসেছে আমার নাটকের শেষ অঙ্কের। সময় এসেছে চূড়ান্ত সত্য উন্মোচন করার। আমি সিদ্ধান্ত নিলাম, পরের দিন আমি আমার আসল পরিচয় জারিফের সামনে প্রকাশ করব। আমি তাকে দেখিয়ে দেব তার অনন্ত প্রতীক্ষার শেষ প্রহর উপস্থিত হয়েছে। এই ভেবে আমার বুকের ভেতরটা খুশির ঝড়ে তোলপাড় হতে লাগল। আমি অধীর আগ্রহে পরের সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম, আমার আর জারিফের জীবনের সবচেয়ে সুন্দর সকালের জন্য। পরিকল্পনার চূড়ান্ত ধাপ বাস্তবায়নের জন্য আমি প্রস্তুত হলাম। আজ আমার পাতা পরীক্ষার শেষ দিন। আমি আমাদের বাসার কাজের মেয়ে মারিয়াকে ডাকলাম। মারিয়া একটু শ্যামবর্ণের, সহজ সরল একটি মেয়ে। আমি তাকে আমার সেই পরিচিত বোরকাটা পরতে দিলাম এবং আমার যা যা করণীয় সবকিছু ভালোভাবে বুঝিয়ে বললাম। প্রথমে সে একটু ইতস্তত করছিল, কিন্তু আমার অনুরোধে সে রাজি হয়ে গেল। আমি নিজে সেই সুন্দরী সাফরিন সেজেই তার সাথে কলেজে গেলাম। আমার বুকের ভেতরটা ধিপুধিপ করছিল, জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে। আমি মারিয়াকে নিয়ে সোজা ক্যাম্পাসে গেলাম, যেখানে জারিফ প্রতিদিনের মতো আজও মন খারাপ করে বসেছিল। তার বন্ধুরা তাকে ঘিরে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই যেন তার মন বসছিল না। আমি দূর থেকে তার এই অবস্থা দেখছিলাম আর আমার ভেতরটা মোচ দিয়ে উঠছিল। আমি আর দেরি না করে মারিয়াকে নিয়ে তার দিকে এগিয়ে গেলাম। আমাকে আসতে দেখে জারিফের বন্ধুরা সবাই চুপ হয়ে গেল। জারিফও বিরক্ত মুখে আমাদের দিকে তাকাল। আমি জারিফের সামনে গিয়ে দাঁড়ালাম এবং তার দিকে তাকিয়ে বললাম, এই নাও জারিফ, তোমার বোরকা পরা মেয়েটিকে নিয়ে এসেছি। আর কত তার জন্য অপেক্ষা করবে? আমার কথা শুনে জারিফ চমকে উঠল। সে অবিশ্বাসী চোখে বোরকা পরা মারিয়ার দিকে তাকাল। তার বিষণ্ণ, হতাশ চোখ দুটো মুহূর্তের মধ্যে আশায় আর উত্তেজনায় চিকচিক করে উঠল। সে প্রায় দৌড়ে মারিয়ার সামনে চলে গেল। তার চোখে মুখে ছিল রাজ্যের আনন্দ আর বিস্ময়। জারিফ আবেগাপ্লুত গলায় মারিয়ার দিকে তাকিয়ে বলল, সাফরিন, আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। তুমি এতদিন কোথায় ছিলে? জানো, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো ছিলাম না। তার এই আকুলতা দেখে আমার চোখে পানি চলে এলো। সে একবারও ভাবেনি যে বোরকার আড়ালে অন্য কেউ থাকতে পারে। তার বিশ্বাস ছিল অটুট, তার ভালোবাসা ছিল শর্তহীন। মারিয়া আমার শেখানো কথা মতো কাপা কাপা গলায় বলল, আমি দেখতে খুব কালো, তাই আপনার সামনে আসতে ভয় পাচ্ছিলাম। এই কথা শুনে জারিফ সাথে সাথে বলল, আমি তো আগেই বলেছি, তুমি কালো না ফর্সা, তাতে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমার রূপকে নয়। এই কথা বলেই সে মারিয়ার হাতটা ধরতে চাইল, যেন সে তাকে সারা জীবনের জন্য আপন করে নিতে প্রস্তুত। আমার চারপাশের সবাই, জারিফের বন্ধুরা, ক্যাম্পাসের অন্যান্য ছাত্রছাত্রীরা, সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল। তারা হয়তো ভাবছিল, এত সুন্দরী একটা মেয়েকে ফিরিয়ে দিয়ে জারিফ শেষ পর্যন্ত এই শ্যামবর্ণের সাধারণ মেয়েটিকে বেছে নিল। তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর অবিশ্বাস। আমার দিকে তাকিয়ে কেউ কেউ হয়তো বিদ্রূপের হাসিও হাসছিল। কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না। আমার চোখ ছিল কেবল জারিফের দিকে।
ঠিক সেই মুহূর্তে যখন জারিফ মারিয়ার হাতটা ধরতে যাবে আমি তাকে থামিয়ে দিলাম। আমার নাটকের জবনিকা পতনের সময় হয়ে গিয়েছিল। আমি মারিয়াকে তার মুখের উপর থেকে নেকাবটা সরাতে বললাম। মারিয়া নেকাব সরাতেই সবাই দেখল সে শ্যামবর্ণের একটি মেয়ে। জারিফের বন্ধুরা হতাশায় মাথা নাড়ল। আমি জারিফের দিকে তাকালাম। তার চোখে কোনো হতাশা ছিল না, ছিল শুধু ভালোবাসা আর স্বীকৃতি। সে মারিয়ার হাতটা ধরে মৃদু হাসল। এই দৃশ্য আমার চোখ ভিজিয়ে দিল। আমার পরীক্ষা শেষ। আমার জারিফ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে। সে প্রমাণ করেছে সে কোনো মোহ বা আকর্ষণের বশবর্তী হয়ে নয়, সত্যিই আমার ভেতরের মানুষটাকে ভালোবেসেছে। এখন সময় হয়েছে আমার আসল পরিচয় নিয়ে তার সামনে আসার। সময় হয়েছে তাকে বলার যে তার অনন্ত প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে এবং তার সাফরিন তার সামনেই দাঁড়িয়ে আছে। আমি একটা গভীর শ্বাস নিলাম। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম। আমি জানি এরপর যা হতে চলেছে তা আমাদের দুজনের জীবনকেই চিরদিনের জন্য বদলে দেবে। আমার সব ভয়, সব দ্বিধা কেটে গিয়েছিল। আমার মন জুড়ে ছিল শুধু একরাশ প্রশান্তি আর ভালোবাসা। চারপাশের সবার অবাক দৃষ্টি আর জারিফের বন্ধুদের চাপা দীর্ঘশ্বাসের মধ্যেই জারিফ মারিয়ার হাত ধরে তাকে নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াল। তার চোখে মুখে ছিল একরাশ প্রশান্তি, যেন সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি খুঁজে পেয়েছে। তার এই নিঃশর্ত ভালোবাসা দেখে আমার আর নিজেকে ধরে রাখার ক্ষমতা ছিল না। আমি দৃঢ় পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম এবং শান্ত কিন্তু স্পষ্ট গলায় বললাম, জারিফ, দাঁড়াও। আমার ডাকে জারিফ ঘুরে দাঁড়াল। তার চোখে ছিল প্রশ্ন। আমি মারিয়ার দিকে তাকালাম, সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি একটা গভীর শ্বাস নিয়ে জারিফের চোখের দিকে সরাসরি তাকালাম। আমার ঠোঁটের কোণে ছিল হাসি আর চোখে ছিল আনন্দাশ্রু। আমি বললাম, আসল অপরাধীকে তো তুমি এখানেই ছেড়ে যাচ্ছ। যাকে তুমি খুঁজছিলে সে তো আমি তোমার সাফরিন। আমার এই এক কথাতেই যেন পুরো ক্যাম্পাসে পিন পতন নীরবতা নেমে এলো। জারিফ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার বন্ধুরা, আশেপাশের সবাই, সকলেই যেন বোবা হয়ে গিয়েছিল। জারিফ অবিশ্বাস আর বিস্ময় নিয়ে একবার আমার দিকে, আরেকবার মারিয়ার দিকে তাকাচ্ছিল। তার মস্তিষ্ক যেন এই আকস্মিক সত্যটা প্রক্রিয়া করতে পারছিল না। আমি মৃদু হেসে বললাম, অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। ও হলো মারিয়া, আমাদের বাসার কাজের মেয়ে। আর আমি তোমার সেই বোরকা পরা সাফরিন। আমি এরপর তাকে পুরো ঘটনাটা খুলে বললাম। কেন আমি এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিভাবে আমি নতুন সাফরিন সেজে কলেজে এসেছি, আর কিভাবে আমি তার ভালোবাসার গভীরতা মাপতে চেয়েছিলাম, সবকিছু। আমি তাকে বললাম, জারিফ, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি আমার বোরকার আড়ালের রহস্যকে। তুমি কি আমার রূপকে ভালোবাসো নাকি আমার অস্তিত্বকে। আজ তুমি আমার সব পরীক্ষায় পাশ করে গেছ। তুমি প্রমাণ করে দিয়েছ তোমার ভালোবাসা কতটা খাঁটি। সব শুনে জারিফ অনেকক্ষণ চুপ করে রইল। তার মুখ দেখে তার ভেতরের অনুভূতির ঝড়টা বোঝার উপায় ছিল না। তারপর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল হাজারো অনুভূতির খেলা, বিস্ময়, আনন্দ, অভিমান এবং গভীর ভালোবাসা। সে আমার সামনে এসে দাঁড়াল এবং কাঁপা কাঁপা গলায় বলল, সাফরিন, তার মানে এই সবটাই ছিল তোমার পরিকল্পনা? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হঠাৎ করেই জারিফ আমার দুই হাত তার হাতের মধ্যে তুলে নিল। সে আবেগাপ্লুত গলায় বলল, তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছ কেন? জানো এই কটা দিন আমার কিভাবে কেটেছে? কিন্তু আজ আমার কোনো অভিযোগ নেই। আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে গেছি। আমি তোমাকে পেয়ে গেছি, সাফরিন। এই কথাগুলো বলেই সে আমার হাতটা আরও শক্ত করে ধরল। তার চোখের জল আমার হাতের উপর পড়ল। এই দৃশ্য দেখে আমাদের চারপাশের সবাই হাততালি দিয়ে উঠল। জারিফের বন্ধুরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তাদের চোখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস। তারা হয়তো তাদের বন্ধুকে নিয়ে গর্বিত ছিল। আমি মারিয়ার দিকে তাকিয়ে হাসলাম, সেও খুশিতে হাসছিল। একটা মিথ্যা অভিনয়ের মাধ্যমে একটা সত্যি ভালোবাসার জ্বর হয়েছিল। আমাদের দুজনের মধ্যেকার সমস্ত দেয়াল আজ ভেঙে গিয়েছিল। জারিফ আমার দিকে তাকিয়ে বলল, সাফরিন, তুমি কি জানো আমরা আসলে চাচাতো ভাই বোন? আমি চমকে উঠে বললাম, কি বলছো? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। সে হেসে বলল, তুমি ছোটবেলায় আব্বুর সাথে আমাদের বাসায় একবার গিয়েছিলে। তারপর আর যাওয়া হয়নি। আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিলাম। কিন্তু তুমি হয়তো আমাকে চেনোনি।
তার এই কথায় আমাদের সম্পর্কের ভিত্তি যেন আরও মজবুত হয়ে গেল। একটি ভালোবাসার গল্প তার পূর্ণতা পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল। হয়তো এই পথে একটু কষ্ট ছিল, একটু পরীক্ষা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সঠিক মানুষটাই জীবনে এসেছিল। আমাদের দুজনের চোখেই ছিল ভবিষ্যতের স্বপ্ন, একসাথে পথ চলার অঙ্গীকার। অনন্ত প্রতীক্ষার প্রহর শেষ হয়ে এক নতুন ভোরের সূচনা হয়েছিল। সেই দিনের পর থেকে আমাদের পৃথিবীটা পুরোপুরি বদলে গেল। জারিফ আর আমি এখন আর একে অপরের কাছে অচেনা বা রহস্যময় কোনো চরিত্র ছিলাম না, বরং আমরা একে অপরের সবচেয়ে কাছের মানুষে পরিণত হয়েছিলাম। আমাদের চাচাতো ভাই বোনের পরিচর্যা সম্পর্কটাকে একটা নতুন মাত্রা দিয়েছিল। কলেজে এখন আর জারিফকে আমার জন্য গেটে অপেক্ষা করতে হতো না, কারণ আমরা একসাথেই কলেজে যেতাম আর একসাথে ফিরতাম। আমাদের ভালোবাসার গল্পটা ততদিনে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে এবং সবাই আমাদের জুটিকে খুব পছন্দ করত। আমাদের দুজনের মধ্যেকার বোঝাপড়াটা ছিল অসাধারণ। জারিফ যেমন আমার সব কথা মন দিয়ে শুনত, তেমনি আমিও তার সব অনুভূতির মূল্য দিতাম। আমরা ঘণ্টার পর ঘণ্টা ক্যাম্পাসের সেই গাছের নিচে বসে গল্প করতাম। আমি তাকে আমার নেওয়া পরীক্ষার জন্য বারবার সরি বলতাম, আর সে হেসে বলত, ওই পরীক্ষাটা না নিলে হয়তো আমি বুঝতেই পারতাম না আমার ভালোবাসা কতটা শক্তিশালী। আর তুমিও হয়তো আমার উপর এতটা বিশ্বাস করতে পারতে না। তার এই কথায় আমার মনটা ভরে যেত। আমাদের সম্পর্কের কথা দুই পরিবারে জানাতে খুব বেশি দেরি হল না। জারিফ একদিন তার বাবা মাকে নিয়ে সরাসরি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হল। আমার বাবা মা জারিফকে দেখে এবং তার সম্পর্কে সবকিছু শুনে অত্যন্ত খুশি হলেন। যেহেতু আমরা আগে থেকেই আত্মীয়, তাই দুই পরিবারের মধ্যে সম্মতি পেতে কোনো সমস্যাই হল না। খুব অল্প সময়ের মধ্যেই ঘরোয়া পরিবেশে আমাদের বিয়ের দিন তারিখ পাকা হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমি স্বপ্নের জগতে ভাসছি। বিয়ের আগের দিনগুলো ছিল উত্তেজনা আর আনন্দে ভরা। দুই বাড়িতেই উৎসবের আমেজ। আমার বান্ধবীরা প্রতিদিন আসত, বিয়ের পরিকল্পনা করত, আর আমাকে নিয়ে নানা রকম খুনসুটি করত। জারিফের সাথে আমার তখন ফোনে কথা হতো। আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন বুনতাম। সে বলত, সাফরিন, আমি তোমাকে শুধু আমার স্ত্রী হিসেবেই চাই না, আমি তোমাকে আমার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে চাই। আমরা আমাদের জীবনটা একসাথে কাটাব, একে অপরকে সমর্থন করে, ভালোবেসে। আমি তাকে কথা দিতাম, আমাদের সম্পর্কটা সবসময় এমনই স্বচ্ছ আর সুন্দর থাকবে। আমি তাকে বলতাম, জারিফ, তুমি আমার জীবনে সেই মানুষ যে আমার বাহ্যিক রূপকে নয়, আমার ভেতরের সত্তাকে ভালোবেসেছ। তোমার এই ভালোবাসার মর্যাদা আমি সারা জীবন দিয়ে যাব। আমাদের এই কথাগুলো কোনো সিনেমার সংলাপ ছিল না, ছিল আমাদের হৃদয়ের গভীর থেকে উঠে আসা প্রতিশ্রুতি। বিয়ের কেনাকাটা, আত্মীয় স্বজনের আনাগোনা আর নানা রকম আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে দিনগুলো খুব দ্রুত কেটে যেতে লাগল। আমার মনে হচ্ছিল, আল্লাহ তাআলা যেন আমার জন্য সবচেয়ে সেরা উপহারটাকেই বেছে রেখেছিলেন। আমি এমন একজন জীবনসঙ্গী পেতে চলেছি যে আমার বিশ্বাসকে, আমার ভালোবাসাকে সম্মান করতে জানে, যে আমার জন্য অনন্তকাল অপেক্ষা করতে রাজি ছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এসে উপস্থিত হল। আমার গায়ে হলুদের দিন আমার মনটা আনন্দে আর এক অজানা শিহরণে ভরে উঠেছিল। আমি আয়নায় নিজের প্রতিবিম্ব দেখছিলাম আর ভাবছিলাম, এই আমিকেই তো জারিফ না দেখে ভালোবেসেছিল। আমার এই সাধারণ চেহারার আড়ালে লুকিয়ে থাকা মানুষটাকেই সে খুঁজে নিয়েছিল। এই অনুভূতিটা ছিল পৃথিবীর যে কোনো সৌন্দর্যের চেয়ে অনেক বেশি দামি। আমি মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম এমন একজন মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য। আমি প্রতিজ্ঞা করলাম, এই ভালোবাসার বন্ধনকে আমি আমার সবটুকু দিয়ে আগলে রাখব। আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে আমি বুঝতে পারছিলাম, সত্যিকারের ভালোবাসা কতটা শক্তিশালী হতে পারে, যা যে কোনো পরীক্ষা, যে কোনো দূরত্বকে হার মানাতে পারে। অবশেষে আমাদের বিয়ের দিনটি চলে এলো। আমার পরনে লাল টুকটুকে বেনারসি, সারা গায়ে সোনার গয়না। আমাকে অপরূপ সাজে সাজানো হয়েছে। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় স্বাদ ছিল আমার মনের ভেতরের সেই আনন্দ আর প্রশান্তি। আমি আয়নার সামনে বসে বারবার জারিফের কথা ভাবছিলাম। যে মানুষটা আমার মুখ না দেখে শুধু আমার অস্তিত্বকে ভালোবেসে দিনের পর দিন অপেক্ষা করেছে, আজ আমি তার হতে চলেছি। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়। কবুল বলার মুহূর্তে আমার গলাটা ধরে এসেছিল। বাবা যখন আমার হাতটা জারিফের হাতে তুলে দিয়ে বললেন, বাবা, আজ থেকে আমার মেয়ে তোমার দায়িত্বে। ওকে দেখে রেখো, তখন আমি আর চোখের পানি ধরে রাখতে পারিনি। জারিফ আমার বাবার হাত ধরে কথা দিয়েছিল, সে আমাকে সারা জীবন রাজরানীর মতো করে রাখবে। আমি তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম, এটা শুধু মুখের কথা নয়, এটা তার মনের প্রতিজ্ঞা।
বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষে যখন আমি জারিফের সাথে তার বাড়িতে এসে পৌঁছালাম, তখন আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। একটা নতুন জীবন, নতুন পরিবার, নতুন পরিবেশ। আমি কি সব কিছু মানিয়ে নিতে পারব? জারিফ হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল। সে আমার হাতটা আলতো করে ধরে বলল, কোনো ভয় নেই সাফরিন। এটা শুধু আমার বাড়ি নয়, আজ থেকে এটা তোমারও বাড়ি। আর এই বাড়ির মানুষগুলোও তোমার আপনজন। তার এই একটা কথাতেই আমার সব ভয় দূর হয়ে গেল। আমাদের বাসর ঘরটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল। ঘরে প্রবেশ করে আমি কিছুটা অপ্রস্তুত আর লজ্জিত বোধ করছিলাম। জারিফ আমার পাশে এসে বসল এবং আমার মুখের উপর থাকা ওড়নাটা খুব আলতো করে সরিয়ে দিল। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মৃদু হেসে বলল, অবশেষে আমার অনন্ত প্রতীক্ষার শেষ হল। আমার সাফরিন আজ পুরোপুরি আমার। আমরা সেদিন রাতে অনেক গল্প করেছিলাম। আমাদের প্রথম দেখা থেকে শুরু করে আমার নেওয়া সেই কঠিন পরীক্ষা, আর তারপর ভালোবাসার এই সুন্দর পরিণতি, সবকিছু নিয়েই কথা হল। জারিফ বলল, জানো সাফরিন, যেদিন তুমি বলেছিলে তুমি দেখতে কালো, সেদিন আমার একটুও খারাপ লাগেনি। আমার শুধু মনে হয়েছিল এই মানুষটার মনটা কত সরল। আর যেদিন সুন্দরী সাফরিন হয়ে তুমি আমার সামনে এসেছিলে, সেদিনও আমার মন একটুও টলেনি। কারণ আমার মন তো আসল সাফরিনকে খুঁজে নিয়েছিল। তার কথা শুনতে শুনতে আমি তার কাঁধে মাথা রাখলাম। আমি বললাম, আমি খুব ভাগ্যবান যে তোমাকে পেয়েছি। জারিফ আমার কপালে একটা আলতো চুমু খেয়ে বলল, আমি তার চেয়েও বেশি ভাগ্যবান। আমরা দুজন একসাথে নামাজ পড়ে আমাদের নতুন জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম। আমরা প্রতিজ্ঞা করলাম, আমরা একে অপরের প্রতি সৎ থাকব, একে অপরকে সম্মান করব এবং সারা জীবন এভাবেই ভালোবেসে যাব। আমাদের ভালোবাসা কোনো রূপকথার গল্প ছিল না। এটা ছিল বিশ্বাস, ধৈর্য আর অপেক্ষার গল্প। এটা ছিল বাহ্যিক সৌন্দর্যের মধ্যে গিয়ে দুটি আত্মার মিলনের গল্প। আজ এতগুলো বছর পরেও যখন আমরা একসাথে বসে পুরনো দিনের কথা মনে করি, তখন আমাদের দুজনের চোখেই এক অনাবিল আনন্দ আর তৃপ্তির ঝলক দেখা যায়। এভাবেই একটি ভালোবাসা পূর্ণতা পেয়েছিল। হয়তো পথে একটু কষ্ট ছিল, কিন্তু সঠিক মানুষটা যখন জীবনে আসে, তখন সব কষ্টই সার্থক বলে মনে হয়। আর আমাদের জীবনটা সেই সার্থকতারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।